তো এখন আমরা নেরেশনের যে 5টা নিয়ম ছিল, যে 5 ধরনের পরিবর্তন হয়, কথা কি বুঝছো? যে টেন্সগত, পার্সনগত, দূরত্ব এবং নৈকট্যসূচক শব্দের পরিবর্তন, মনে করো সেন্টেন্সগত পরিবর্তন, আরবি এর পরিবর্তন, আমরা সবগুলো কিন্তু নিয়ে ফেলেছি। ঠিক আছে, এখন প্রেজেন্টেশন করতে গেলে কয়েকটা নিয়ম তোমাদেরকে অনুসরণ করা লাগবে, কথা কি বুঝছেন? এখন আমরা প্রেজেন্টেশনের কয়েকটা নিয়ম খুব শর্টকাট করে আর কি, যেগুলো না দিলেই নয়, ওগুলো আর কি আমি তোমাদেরকে রুল 1, রুল 2, রুল 3 আকারে দিব আর কি, কথা বুঝছো? এটা রুল না, জাস্ট সিরিয়ালের জন্য রুল বানাবো আর কি। তো ঠিক আছে, লক্ষ্য করেন প্রথম রুল 1। আচ্ছা, কি লিখলাম? যে পেসেজ নিউট্রেশন, কি দিলাম? পেসেজ এন ই ডবল আর এ টি আই ও এন, পেসেজ নিউট্রেশন এ কতিপয়, কি দিলাম? কতিপয় নিয়ম, বলি দিলাম, হলে নিয়ম দিলাম। আচ্ছা আচ্ছা নিয়মই দিছেন। আচ্ছা আচ্ছা নিয়ম, আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করেন এটাকে আমি R1 করাইলাম, কি R1 দিলাম, ঠিক আছে? তো লক্ষ্য করেন, যদি লক্ষ্য, আমি কিন্তু রুলগুলো এমনি মুখেই বলে দিই খালি। ঠিক আছে, যদি ইনভার্টেড কমার ভিতরে, কি বললাম? যদি ইনভার্টেড কমার ভিতরে এই যে গুড মর্নিং শব্দটা থাকে, কি দেখলাম? গুড মর্নিং, MORNING, কি বললাম? গুড মর্নিং। এখানে মর্নিং এর সাথে তোমাদের ইভিনিংও থাকতে পারে, কি থাকতে পারে? ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, আফটারনুনও থাকতে পারে, AFTR, আফটারনুন মানে দুপুরের পরে যেটা হয় আফটারনুন, কথা বুঝছো? এরকম যদি ইনভার্টেড কমার ভিতরে গুড মর্নিং এবং গুড ইভিনিং, গুড আফটারনুন থাকে, কথা বুঝছো? তাহলে তোমার পরিবর্তনটা কিভাবে করবা? ঠিক আছে, খুবই সোজা। লক্ষ্য করে, যখন তোমরা পরিবর্তন করবা কি করবা বলো দেখি? আমি যদি নিয়মটা স্ট্রাকচারটা দিয়ে এরকম করি, আগে যে কথা বলেছে, কি বললাম? যে বলেছে আর কি, তাকে সাবজেক্ট হিসেবে বসাবা, ঠিক আছে? এরপরে উইশ বসাবা, কি বসাবা? উইশ বসাবে। উইশ বসানোর পরে যে শুনেছে, মানে যাকে বলেছে, তার এরপরে লিসেনারকে তুমি অবজেক্ট হিসেবে বসাবা, কথা বুঝছো? প্রেজেন্টেশন তো বুঝাই, স্পিকার এবং লিসেনার একেবারে উল্লেখ করা থাকে না ভালো করে, কোনটা নাকের পানি কোনটা চোখের পানি বোঝা যায় না, এটা তোমাকে অর্থ করে বুঝতে হয়। এবার এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, এই ইনভার্টেড কমা তুলে পরে গুড মর্নিং শব্দটা কি করে দিতে হবে? বসায় দিতে হবে, এখন হবে না। লক্ষ্য করেন, কি দিলাম? যে গুড মর্নিং, MORNING, গুড মর্নিং স্যার, ঠিক আছে? এরপর কে বললো এটা? যে দা মেন, কি দিলাম? দা মেন said to the manager, MANAGER, ঠিক আছে? আচ্ছা, এটাকে তোমরা এখন ইনডিরেক্ট করবা। তো লক্ষ্য করেন, তাহলে কে গুড মর্নিং জানাইছে? দা মেন জানাইছে, দা মেন। প্রেজেন্টেশনে যেগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে না, তবে তোমাদের বুঝে নিতে অর্থ করে। দা মেন রেসপেক্টফুলি, এখানে শব্দটা দিলাম RESPECTFULLY, বানানটা কিন্তু কঠিন আছে, মুখস্থ করে নিতে হবে কিন্তু। রেসপেক্টফুল উইস, কি দিলাম? উইস, কাকে উইস করলো? দা ম্যানেজার, MANAGER, ম্যানেজার। তারপরে কি হবে? গুড মর্নিং, তোমার স্মল লেটার হয়ে যাবে গুড মর্নিং, MORNING, অর্থাৎ লোকটি ম্যানেজারকে সম্মানের সহিত কি সুপ্রভাত জানালেন, কি শ্রদ্ধার সহিত সুপ্রভাত জানালেন। এখন আসেন গুড মর্নিং এর জায়গায়, লক্ষ্য করেন, গুড মর্নিং এর জায়গায় যদি গুড নাইট থাকে, গুড নাইট, এটা কিন্তু একটা বিদায় সম্ভাষণী, কথা বুঝছো? গুড নাইট থাকলে আলাদা একটা নিয়ম আছে, তখন কি করতে হবে? লক্ষ্য করেন, গুড নাইট যদি থাকে, কি থাকে? গুড মর্নিং যদি না থাকে, গুড নাইট থাকে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে বলেন দেখি? ওই যে উইসের জায়গাতে মানে বিড ব্যবহার করতে হবে, মানে বিদায় জানানো, মানে বিডের পাস্ট টেন্স বেড, BAD, মানে বিদায় জানানো। বিডের পাস্ট টেন্স হচ্ছে বেড, BAD, কথা বুঝছো? একটা एग्जांपल দিই তাহলে বুঝে যাবা। লক্ষ্য করেন, আচ্ছা এবার লক্ষ্য করেন, তাহলে কি দিলাম? গুড নাইট, গুড নাইট। এগুলো তো ইংরেজিতে সব কালচার, কথা বুঝছো না? নাই, এগুলোতে তো আসলে বললে সব কিছু নাই, কথা বুঝছো না? গুড নাইট, ঠিক আছে? এরপরে মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড, কি বলতো? মাই ফ্রেন্ড সেড টু
মি। তাহলে দেখো বিদায় না, এটা সামনে নিয়ে গেলাম, মাই ফ্রেন্ড সেই টু মি। লক্ষ্য করছো? এবার লক্ষ্য করেন, তাহলে অ্যানসারটা কি হবে ইনডিরেক্ট করলে? তাহলে কি হবে? মাই ফ্রেন্ড FRIEND, মাই ফ্রেন্ড BAD, ব্যাড, বিডের পাশে হচ্ছে ব্যাড, মাই ফ্রেন্ড ব্যাড। আমি বিড বলেছিলাম না, তখন প্রেজেন্ট টেন্স যদি হয় আর কি রিপোর্টিং ভাবনায়। দেখেন মাই ফ্রেন্ড ব্যাড আগে বললো আমাকে নাকি, এরপরে গুড নাইট, গুড নাইট NIGHT। কি তাহলে আমরা দুটো নিয়ম নিলাম, একটা হচ্ছে গুড নাইট আর একটা হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। কি কথা কি বুঝছো? এখন পরবর্তী নিয়মটাতে যাবো আর কি, রুল 2। আচ্ছা তোমরা কি তুলে নিছো? হ্যাঁ স্যার। আচ্ছা তুলা লাগবে না তো, এখন যদি না বুঝো তাহলে তো ঝামেলাই। আচ্ছা এবার লক্ষ্য করেন, এবার যদি থাকে কি থাকে, রুল 2 বানাই দিলাম এটাকে, ঠিক আছে? থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, যদি ইনভার্টেড কমার ভিতরে কি থাকে? থ্যাংক ইউ থাকে। কি থাকে রে বাবা? থ্যাংক ইউ থাকে। তাহলে কিভাবে পরিবর্তন করবেন? এটা খুবই সোজা। হ্যাঁ শুনেন, যে বললো সে সাবজেক্টের স্থলে, যে শুনলো সে অবজেক্টের স্থলে, আর মধ্যবর্তী স্থানে শুধু থ্যাংক। একটা মুখস্থ বলি, মনে করো তোমরা বললা যে থ্যাংক ইউ স্যার, কি বললা? থ্যাংক ইউ স্যার। তাহলে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি থ্যাংক দ্য টিচার, অর্থাৎ ছাত্ররা শ্রদ্ধার সহিত শিক্ষককে ধন্যবাদ জানায়। কথা আমি যদি বলি থ্যাংক ইউ, তার মানে এবার টিচার জানাইছে, তাহলে কি হবে? দ্য টিচার থ্যাংক দ্য স্টুডেন্ট। স্যার ওইটা শুধু পাস্ট হয়ে যাবে না? হ্যাঁ পাস্ট, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে পরে পাস্ট করতে হয়। কথা বলতে লক্ষ্য করেন দেখি, তাহলে কি দিলাম? প্রথমে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ স্যার নাকি, এরপর দিলাম যে তোমার ইয়া করে দিয়ে, তারপর দিলাম যে দ্য স্টুডেন্ট, কি দিলাম? দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের কাছে এস করে দিল, সমস্যা নাই। দ্য স্টুডেন্ট সেই টু দ্য টিচার, TACHER, ঠিক আছে? তাহলে তোমরা পড়ো দেখি এটা। তো দেখো ইনডিরেক্ট, তাই না? তাহলে দ্য স্টুডেন্ট, কি দিলাম? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, RESPECT FULLY, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি থ্যাংক, THANK, থ্যাংক কাকে? থ্যাংক তো দাও, দ্য টিচারকে, দ্য টিচার, TACHER। কথা বুঝছো? আর যদি বলেন যে স্যার স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা খুব সোজা, মানে আরবি সাবজেক্ট নাকি, তারপর হচ্ছে থ্যাংক, কি দিলাম? থ্যাংক, তারপরে কি অবজেক্ট, এই তো কাহিনী। এই দেখ সাবজেক্ট থ্যাংক, যাকে যে ব্যক্তি শুনলো সেখানে অবজেক্ট হিসেবে বসায় দিতে হবে। এই হলো আর কি স্ট্রাকচার। কি কথা বুঝছো? তাহলে আমরা করলাম গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, তারপরে এরপরে করলাম থ্যাংক ইউ, ঠিক আছে? এরপরে দেখো যদি ইয়েস আর নো থাকে, কি থাকে? ইনশাআল্লাহ এই দুটো কোর্স শেষ করে দেব। ইয়েস এবং নো থাকলে, মানে প্রেজেন্ট নিউশন ইয়েস অথবা নো থাকে, তাহলে কিভাবে পরিবর্তন করবে? ওইটাকে রুলকে আমরা কত রুল বানাবো বলেন? 3। কি থাকে? ইনভার্টেড কমার ভিতরে যদি কি থাকে? নো অথবা কি থাকে? নো অথবা কি থাকে? ইয়েস। ঠিক আছে? তো তাহলে কিভাবে পরিবর্তন করবে? ঠিক আছে? তো এমনি খুবই সোজা, যে ব্যক্তি ইয়েস বলবে বা যে ব্যক্তি নো বলবে তাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। কাকে? যে ব্যক্তি ইয়েস বলবে অথবা নো বলবে তাকে সাবজেক্ট হিসেবে বসাবো। এরপরে রিপ্লাই যদি অ্যাফার্মেটিভ হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কিন্তু এগুলো হচ্ছে আমাদের যে প্রচলিত গ্রামার বইগুলো আছে এগুলোতে এরকম করে আছে, কিন্তু যদি একটু উঁচু লেভেলের গ্রামার গুলোতে মানে যাও, কথা বুঝছো না, সেখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এরকম নাই। ওর আছে যে একসম্মত হলো, ডিসএগ্রিড, কথাটা বুঝছো না, নাই বা এগ্রিড। যদি ইয়েস থাকে তাহলে এগ্রিড হলো, কথা বুঝছো? আর যদি AGGRED, কথা বুঝছো? আমি যদি বলি উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? নো, মানে আমি যাব না, তাই না? তাহলে হবে কি হি ডিসএগ্রিড
উইথ মি টু গো দেয়ার, মানে সেখানে যেতে সে অসম্মত করলো, এরকম আর কি। কথা কি বুঝছো? তো আমরা যেহেতু প্রচলিত বইগুলো থেকে আমরা ফলো করি, তাই তো, তাহলে তোমরা না ওটা করতে যেও না। কথা বুঝছো? বেশিরভাগ বইয়ে ইনফরমেশনটা নাই। তো আমরা ইয়েস ও তাহলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এটাই ইউজ করব। কথা কি বুঝছেন? তো লক্ষ্য করেন, নো কি দিলাম? নো, আই অ্যাম unable to work, কি দিলাম? নো, আই এম unable to work। আচ্ছা, আমি কাজ করতে অক্ষম, কে বললো? দ্য ওল্ড ম্যান, কি দিলাম? দ্য ওল্ড ম্যান said to the maid, said to the maid মানে কি? অবিবাহিত মেয়েদেরকে মেইড বলা হয়। কথা বুঝছো? অবিবাহিত কুমারী মেয়ে অথবা এটার মানে আছে চাকরানি। কথা বুঝছে? না এটা ধরবো না, আমরা ধারণা ধরবো। তো ওটা কেন বললেন? আচ্ছা, কথা বলিও না। আচ্ছা, এবার লক্ষ্য করেন, বলেন তো এখানে নোটা কে বলেছে? ওল্ড ম্যান বলেছে। শুনেছে কে? মেইড। এখন তো আপাতত উল্লেখ আছে, তাই না? কিন্তু পেশে দিয়েছে না, এগুলো সাবজেক্টটা উল্লেখ থাকবে, অবজেক্টটা উল্লেখ থাকবে না, আবার মানে কে শুনছে এটা উল্লেখ থাকবে না, তখন তোকে এটা সাজাইতে হবে আর কি। তো লক্ষ্য করেন কিভাবে করবেন, খুব সোজা। এই যে যিনি নো কথাটা বলেছেন, আমরা অ্যানসার করা শুরু করলাম, ঠিক আছে? তাহলে কি হবে? দা ওল্ড ম্যান। কথা বুঝলাম? দা ওল্ড ম্যান, তাহলে নো বলেছে না? আর ই পি এল আই ই ডি, রিপ্লাইড ইন দা নেগেটিভ, এন ই জি এ টি আই ভি, রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে কার কাজ হলো বলেন? নোর কাজ হলো। আর বাকি কি আছে? আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান সেড টু মি, এটা বাকি আছে কি না? এরপরে তোমরা এন্ড নিয়ে নিবা, কি নিবা? এন্ড নিবা। মাথায় কি জিলাপের পেজ লাগে গেল? নোর কারণে এটা অতিরিক্ত কাজ করলাম আর কি, বুঝছেন? তারপরে এন্ড নেওয়ার পর এখন আমরা এটা মনে করো এখন নো নাই, যদি এইভাবে বলতো দা ওল্ড ম্যান সেড টু মি আই এম আনএবল টু ওয়ার্ক, কি করতে? আগের মতো না? ঠিক তোমরা আগের মতোই করবা। তবে এখানে একটু কথা আছে, প্রথমে নাউন হলে দ্বিতীয়বার কি হয়? প্রোনাউন হয়। আমরা আবার রিপোর্টিং ভার্বটা নিব, বুঝছো? তাহলে কি হবে? হি, এটা কোন সেন্টেন্স বলে? অ্যাসার্টিভ না? হি টোল্ড, তারপরে হচ্ছে দা মেইড, কি মাথার উপর দিয়ে গেল? এটা কেমন? এটা আবার নিচ্ছি, টোল দা মেইড নাকি? ইনভার্টেড কমা দিলে কি বললাম? দ্যাট। এটা কার কাছে যাবে? সাবজেক্টের কাছে। তাহলে হি সার্ভেন্ট, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। কথা বলিও না, ওই যে মেজিয়া কি বুঝতে পারছো রে? এই বুঝতে পারছো? এখন আমি আরেকটা দিচ্ছি, তোমরা পড়ো দেখি। আচ্ছা, আমি এটা মিশাবো না তো, এটা এক্সাম্পল দিলাম। লক্ষ্য করেন, নো কমা আই হ্যাভ ফরগটেন, এফ ও আর জি ও ডবল টি ই এন, না আমি ভুলে গেছি, কমা said the sun said to father। আচ্ছা, তুলছো? লক্ষ্য করো তো কি আছে? নো আই হ্যাভ ফরগটেন, দ্য সান সেড টু ফাদার, মানে পুত্র পিতাকে বললো যে না আমি ভুলে গেছি, তাই না? তাহলে কি হবে? দা ইনডিরেক্ট নাকি? দা সন, আচ্ছা রিপ্লাইড, আর ই পি এল আই ডি, রিপ্লাইড ইন দা নেগেটিভ, এন ই জি এ টি আই ভি, রিপ্লাইড ইন দা নেগেটিভ। কার কাজ হলো? শুধু নোর কাজ হলো, ঠিক আছে? মনে করো নো এবার মানচিত্র থেকে বাদ, ঠিক আছে? তোমাকে যদি এভাবে একটা বাক্য দিত, দা সান said to father I have forgotten, আগেরটার মতোই না? ঠিক আগেরটার মতোই ভাববা। এখানে কষ্ট করে একটা এন্ড দিবা, কি দিবা? এন্ড দেওয়ার পরে আবার এই নতুন করে এই রিপোর্টিং ভার্বটা নেওয়া লাগবে। তবে প্রথমে তো নাউন বসে গেছে, পরবর্তীতে আমরা নাউন প্রোনাউনের সূত্র ধরলে প্রথমে প্রোনাউন নিতে হবে। তাহলে কি হবে? হি বলতে আর কি এস, কথা বুঝছো না ভাই? এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ না? এন্ড টোল্ড, কথা বুঝছো? তারপর কি ফাদার আছে না? টোল্ড ফাদার, এফ এ টি এইচ ই আর, বাবাকে বললো নাকি? তাহলে এটা কি ইনভার্টেড কমা দিলে কি বুঝতো? ড্যাড না? বুঝতে পারতেছো? এটা ড্যাড বসালাম, ড্যাড বসানোর পরে আইটা কার কাছে যাবে? সাবজেক্টের কাছে। হি হ্যাড
ফরগটেন FORGOTTEN কি বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। আমি যদি বসাই and he told his father তা হয় না? হ্যাঁ হওয়া যায়, আমি তো ব্যবহার করিনি, আমি পরেই ভাবি। স্যার এখানে তো দুইটা সেন্টেন্স আলাদা করে দেওয়া হলো, আমি দুইটা কেন আবার নিব? আরেকটা দেখেন, এবার যদি ইয়েস থাকে কি থাকে? Yes. ইয়েস কি থাকলো? ইয়েস I have understood হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কথা বুঝছেন? আচ্ছা কমা ইনভার্টেড কমা দিয়ে কি বললাম? শিখতে গেলে তো কিছু আচ্ছা REPLIED replied the student আচ্ছা এবার লক্ষ্য করেন তো কি দিছি? yes I have understood replied the student। তো এখন দেখো রিপ্লাইড ব্যবহার করে ফেলেছে না? যদি কখনো দেখেন যে সেই টুর পরিবর্তে কোনো কিছু তারা ব্যবহার করে ফেলেছে তখন তোমরা কিন্তু ওইটাই দিতে হবে। হ্যাঁ যদিও রিপ্লাইড হওয়ার কথা রিপ্লাইড দিয়ে দিছে, এখানে অনেক সময় দেওয়া সেই টুর পরিবর্তে অন্য কিছু থাকলে ওইটাই উল্লেখ করতে হবে। আর প্রেজেন্টেশনে পড়লেই বুঝতে পারবো, না মরার আগে তো ভূত হওয়া যাবে না। এবার লক্ষ্য করেন, তাহলে বলেন কি উত্তরটা হবে? ইনডিরেক্ট কি বাস্তবে হয়? ইনডিরেক্ট কি হবে? দা ওইটা হয় না। স্টুডেন্ট দা স্টুডেন্ট নাকি? তাহলে কি হবে? দা স্টুডেন্ট REPLIED replied in the affirmative replied in the affirmative। কথা বুঝছো? তাহলে ইয়েস এর কাজ চলে গেল, ইয়েস মানতে থেকে চলে গেল। and নাকি? and এবার কে বলেছে? স্টুডেন্ট বলেছে না? and he নাকি? ফুল সেন্টেন্স এটা অ্যাসার্টিভ না? সেই আচ্ছা সেই কেন এবার টোল কেন নিব না? কারণ এখানে যে বলেছে তার সে নাই। যদি যে বলেছে মানে যে শুনেছে সে নাই। এখন যদি যাকে যে শুনেছে তাকে যদি আমরা উজ্জ্ব রাখি, কি রাখি? উজ্জ্ব রাখি, তখন কিন্তু আমরা টোল ব্যবহার করতে পারবো। কথা বুঝছো? তাহলে এবারে আমরা ইনভার্টেড কমা দিলে কি বসাবো? ডেট। এই ডেটটা কিভাবে বসলো? এই যে অ্যাসাইডের এই জন্য, বুঝলেন নাই? তাহলে হবে আইটা চলে যাবে সাবজেক্টের কাছে, হি হ্যাড ফরগটেন সরি হি হ্যাড না, হি হ্যাড ফরগটেন। আন্ডারস্টুড কোন গেছে? আচ্ছা দেখেন সমাধান তো কে বলেছে? স্টুডেন্ট। হ্যাঁ তাহলে ইনডিরেক্ট তো নাকি? দা স্টুডেন্ট, তারপর কি হবে? REPLIED নাকি? রিপ্লাইড ইন দা affirmative replied in the affirmative। কার কাজ হলো? ইয়েস এর কাজ হলো। and নাকি? and স্টুডেন্ট and he নাকি? said এটা said মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব অবজেক্ট নাই এই বিধায়। কথা বুঝছেন? that and he said that তারপর কি হবে? আইটা চলে যাবে সাবজেক্টের কাছে, তাহলে হবে he had understood UNDERSTOOD। তাহলে আমরা কয়টা ব্যবহার নিলাম? একটা হচ্ছে ইয়েস নো, তারপর হচ্ছে গুড মর্নিং, গুড নাইট, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আরো দু একটা খুঁটিনাটি আছে, মানে ভোকেটিভকে সম্বোধন করা বুঝাইলে আরেকটা আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা প্রেসিডেন্ট নিয়ে সব প্র্যাকটিস করতে পারবো। ওকে ঠিক আছে।